সালাম আলাইকুম প্রিয় দর্শক। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, বর্তমান বহুল আলোচিত একটি বিষয় পে স্কেল, অর্থাৎ এই যে নবম পে স্কেলের কথা শোনা যাচ্ছে। ইতোমধ্যে জাতীয় বাজেটে পে স্কেলকে অন্তর্ভুক্ত করে বাজেট দেওয়া হয়েছে, এজন্য ধন্যবাদ বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ, এবং আমাদের দীর্ঘদিনের এটা দাবি ছিল। এখন প্রশ্ন হচ্ছে যে আমরা বলি যে বৈষম্যমূলক ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের বৈষম্যহীন একটা ব্যবস্থার দিকে যেতে হবে। পে স্কেল দেওয়ার ভালো কথা, কিন্তু আসলে যেই সুবিধাটা একই সাথে সকলের পাওয়াটা আসলে যৌক্তিক বেশি। এখানে দেখা যাচ্ছে এখন একটি কথা মাঠে বেরিয়েছে যে শিক্ষামন্ত্রীর বরাত দিয়ে বলা হয় যে বেসরকারি যারা এমপিভুক্ত শিক্ষক তারা পরে পাবে। কথাটার সাথেই আসলে বৈষম্য জড়িয়ে আছে। মাননীয় শিক্ষামন্ত্রী অনেক সময় শিক্ষকদের বলছিলেন দাবি আদায়ের জন্য মাঠে যেতে হবে না। আমরা দেখছি যে 10% উনি চেষ্টা করে পারেননি, আবার যে বোনাসের কথা। তারপর আমরা দেখলাম যে শিক্ষা, যে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো এভাবে সহজ না, বিষয়টা আন্দোলন করা ছাড়া আসলে আমরা পাচ্ছি না। তার আন্তরিকতা আছে, কিন্তু বাস্তবে সেটা যদি তিনি রিফ্লেকশন না দেখাইতে পারেন তার কাজের মাধ্যমে, তাহলে তো একটা দুঃখজনক। এখন এমপিভুক্ত শিক্ষকরা জাতীয় স্কেলভুক্ত, এটা সকলেই জানে। আমরা স্বাভাবিকভাবে যে যারা বড় বেতনের অধিকারী, অনেক সুযোগ সুবিধা আছে, বাড়ি ভাড়া, শিক্ষা ভাতা, অন্যান্য অনেক ভাতা রয়েছে, সেই ভাতা যারা পায় তারা যদি আগেই এই সুবিধাটা নেয়, আর পরে যারা কম সুবিধাভুক্ত, শুধুমাত্র স্কেলের টাই বেশি তাদের সুবিধার সাথে রিলেশন, সেইটাকে দূরে ঠেলে দিয়ে অন্যান্য সুবিধাভোগ, সেটা কেমন দেখায়? যারা কাজ পরিচালনা করে ঊর্ধ্বতন যারা, তারা যদি নিজের ভাগটা আগে নেয় আর অন্যদের সুবিধাটা পরে দেয়, সেটা কিন্তু ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও এবং সামাজিক দৃষ্টিকোণ থেকে কোনোটাই কিন্তু গ্রহণযোগ্য না। আমরা আরও একটি কথা স্মরণ করে দিতে চাই, যখন আমরা 20% বাড়ি ভাড়ার আন্দোলন করেছিলাম, অনেক কথা হয়েছিল, আসলে কেউ কথা রাখেনি। সরকার অবশ্য তখন অন্তর্বর্তী সরকার বিষয়টা বিবেচনা করতে চেয়েছিল, তাও কেউ কেউ বাধা সৃষ্টি করেছে। কারণ আমরা আন্দোলনে গিয়েছি, সর্বশেষে সবাই মিলে আমরা আন্দোলনে সফল হয়েছি এবং 15% দিতে তারা বাধ্য হয়েছে। এই যে বিষয়টা আন্দোলন ছাড়া কিন্তু হয়। এখন আমরা আবারও কেন একটা আন্দোলনের প্রেক্ষাপট রচনা করে দেব, সকলের হাতে তুলে দেবে কেন কেন আন্দোলনের বিষয়টা? সরকারের বিবেচনা করা উচিত, বোঝা উচিত যে এইরকম একটা বিষয় নিয়ে আবার গর্জে উঠবে শিক্ষকরা। প্রায় 6 লক্ষ শিক্ষক, এটা কম নয়। ঢাকায় লক্ষাধিক শিক্ষক জড়ো হলে কী করবেন আপনারা? আপনারা দিতে বাধ্য হবেন কেন? আপনারা জিনিসগুলো গরিব কয়দিন পর তো দেবেন, সেটা দিতেই হয় যখন, কেন কয়েক মাস বঞ্চিত করে তাদের দিবে? এইরকম একটা আন্দোলনের প্রেক্ষাপট রচনা করার প্রয়োজন নাই বিধায় মনে করি অপ্রয়োজনীয়। এবং এই দৃষ্টিভঙ্গিতে সরকারে যারা ঊর্ধ্বতন ব্যক্তি আছেন, মাননীয় প্রধানমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রী এবং অর্থমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী, সকলের এই বিষয়টা গুরুত্ব সহকারে দেখা উচিত, যে পরে দিলে সব সমাধান, সমস্যা হবে না, সমাধান হয়ে যাবে, কিছুই হবে না, এই ধরনের চিন্তাভাবনা কেন ভাই? আমাদের এই যে অধিকার, ন্যূনতম অধিকারটা যদি দিতে আপনারা কার্পণ্য করেন, তাহলে মানুষ বিক্ষুব্ধ হবে, এটাই স্বাভাবিক। আমরা আশা করি এই চিন্তাভাবনা সকলেরই আসা উচিত, এবং মাননীয় শিক্ষামন্ত্রী, অর্থমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী সবাই বিষয়টি বিবেচনা করে খুব দ্রুত এই ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে মতামত প্রকাশ করবেন। আমরা মনে করি আমরা আসলে আন্দোলনে যেতে চাই না, আমাদের ন্যূনতম যে অধিকার সেইটার ব্যাপারে আমাদের কথা বলার সুযোগ দিতে হবে। আন্দোলন তো আমাদের একটা অধিকার। সকলকে ধন্যবাদ। সবাই এই দৃষ্টিতে মতামত পেশ করবেন আশা করি। আমরা সকলে সরকারি যারা চাকরিজীবী তাদের পাশাপাশি যারা এমপিভুক্ত, জাতীয় স্কেলভুক্ত, সকলে একসাথে বেতন পেতে চাই, একসাথে হাসতে চাই, আবার একসাথে কাঁদতেও চাই, সারা দেশের জন্য দোয়াও করতে চাই একসাথে, এবং সেবামূলক কাজে আত্মনিয়োগ করতে চাই একসাথে। আমাদের বাংলাদেশকে সবাই যে বৈষম্যহীন বাংলাদেশ হিসেবে আমরা দেখতে চাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।